This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ঠোটকাটা স্পেশাল নিয়ে আপনাদের সঙ্গে আমি রাজা। আবার খেলা হবে 2026-এর খেলাটা আরও একটু জোরে মারতে হবে। নেতাজি ইন্ডোরের সভা থেকে নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর দাসপুরের মাঠে শুরু হয়ে গেল খেলা। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি আর সিপিএমের সাসপেন্ড হয়ে থাকা প্রাক্তন এমএলএ খেলছেন একই মাঠে। আগেও বিজেপির বইয়ের স্টলে দেখা গিয়েছিল তন্ময় ভট্টাচার্যকে। এ কি নতুন কোনো খেলার ইঙ্গিত? ভোটের মাঠে এরকম কত খেলা যে দেখতে হবে। খেলা আবার হবে 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে, বল জোরে মারতে হবে, ক্রিকেট বলটাও জোরে মারতে হবে, ফুটবলটাও জোরে মারতে হবে, আর চুকিচকিট খেলাও হবে, সুইমিংও হবে, সবকিছু হবে। আমরা সবাইকে নিয়ে একতা হয়, কোনো পার্টিগত ব্যাপার, আমরা সবাইকে নিয়ে একসাথে হয় মঞ্চে আমরা খেলাধুলা করাতে চাই। তৃণমূলে বলেছিলাম, অনেকে আসেনি, আর তৃণমূলে সবাইকে আমরা বলেছি ক্রিকেট প্রতিযোগিতার মাঠে একসাথে পাওয়া যাবে না কেন? ক্রিকেট টুর্নামেন্ট করেছেন তো আমন্ত্রণ করেছেন, আমাকেও ওনাকেও করেছেন, এসে গেছি আমরা দুজনে, এখানে দেখা হলো। বন্ধুত্বের একটা সম্পর্ক যখন আছে এবং দুজনেই যেহেতু রাজনৈতিক ব্যক্তি, স্বাভাবিকভাবেই সমকালীন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পুরোনো বন্ধু, একসঙ্গে বিধানসভায় ছিলাম, তন্ময়দা পুরোনো নেতা, পুরোনো গল্পও হলো, একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। বিধানসভা মানে আমি তোমার চাইতে বড় হিন্দু, তুমি আমার চাইতে বড় মুসলমান, এটা বিধানসভায় বলবো কেন? কে কত বড় হিন্দু আর কে কত বড় মুসলমান তা ঠিক করার জায়গা বিধানসভা হতে পারে না, লোকসভা হতে পারে না। কিন্তু সেই আলোচনাই হয়েছে। এটা আমাকেও ব্যথা দিয়েছে, আমি জেনে খুশি, এটা দিলীপ বাবুকেও ব্যথা দিয়েছে। খেলা আবার হবে। খেলায় কত গোলে জিততে হবে সেটা ঠিক করে দিয়েছেন তৃণমূলের ক্যাপ্টেনরা। বিরোধী দলনেতা হিসেবে বুঝিয়ে যাচ্ছেন অনেক দিন ধরেই। খেলা আবার হবে 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে বিধানসভা থেকে বলেছে 2/3 বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। 2/3 মানে 195 বা 196টা আসন। আমি আপনাদের বলবো, আমরা 214টা আসন 2021-এ পেয়েছিলাম। সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট, আমি ওইটাই মেন করতে চেয়েছি। আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে, বিজেপির জামানত জব্দ করতে হবে। আমরা 215 পার করব, তারপরে কোনো কথা, তার থেকে বেশি হবে তো কম হবে না। এবারেও বিজেপি যে সিট পেয়েছে সেটা পেতে দিলে চলবে না। হিন্দু সরকার হবে 26-এ। হিন্দু 39% একটা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট, আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে। অনেক হিসেব নিকেশ করেই বিরোধী দলনেতা জুড়লেন রাষ্ট্রপতি শাসনের বায়না। শাসন চাই, বাংলার গণতন্ত্র বাঁচাতে গেলে রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন চাই। বিরোধী দলনেতাকে বলবো, বাজার গরম করছেন কেন? ক্ষমতা থাকলে আপনার দিল্লির নেতাদের দিয়ে 356-র কথা বলিয়ে দেখান। উনি একটা তারিখ ঘোষণা করেছিলেন না গত বছরের, আগের বছরের ডিসেম্বর মাসে, কবে বৌভাত হবে, কবে পাকা দেখা হবে, কবে বিয়ে হবে, ওরকম কি তারিখ বলেছেন কিছু? আমি তো গুগলের মতো করে বলে দেয় লোকে কবে কি ফোরকাস্ট। নরেন্দ্র মোদী অমিত শাহ বলে দিক যে
সারা ভারতবর্ষ অন্যান্য রাজ্যে তাদের আসার মতো ক্ষমতা নেই যতক্ষণ না 356 হবে। 356 নিয়ে মিলিটারির সঙ্গে নিয়ে ইলেকশন কমিশন সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী বীর সাজবে। এমনিতে তো কোনো দাম নেই, বুঝে গেছে তো, মানুষের কাছে কোনো যোগ্যতা বলে কোনো জিনিস নেই। বাংলার ভবিষ্যৎ বাংলার মানুষ ঠিক করবে, কোনো 56 নয়, কোনো রাজভবন নয়। জারি করাতে হবে না, মুখ দিয়ে বলিয়ে দেখান অমিত শাহ নরেন্দ্র মোদীর। জারি করাতে হবে না, মুখ দিয়ে উচ্চারণ করিয়ে দেখান। শুভেন্দু অধিকারী, আপনি অমিত শাহের মুখ দিয়ে বাংলা সম্পর্কে 356 উচ্চারণ করাতে পারবেন না, ফালতু এখানে বাজার গরম করছেন। মুখর মুখপাত্রের তাচ্ছিল্যটা দেখলেন? পিকচার আবি বাকি হ্যায়। হাতে হিন্দু হিন্দু ভাই ভাই লেখা প্ল্যাকার্ড নিয়ে মিছিলের মধ্যেই বিরোধী দলনেতা ভোটে আসনের টার্গেটও বেঁধে দিচ্ছেন। কি আশ্চর্য, শাসক দলের থেকে বিরোধী দলের টার্গেট কম। 2021-এর থেকেও 2026-এর টার্গেট কম। মুখর মুখপাত্র ছাড়েন নাকি? বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবেন যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত। কমে গেছে। আগের বার বলেছিল আবকি বার 200 পার, এবার শুরু থেকেই নামছে নামছে নামছে। রাজ্যে হব 180 অন্তত। এসব কথা কেন তোমরা এখানে বলছো বারবার? I refuse to comment on that. রাজ্যে হব 180 অন্তত। বিরোধী দলনেতা যখন একটি নির্দিষ্ট আসন সংখ্যা বলেছেন, উনি বলতে চেয়েছেন যে আমরা 180টি আসন বা তার উপরে জিতব। ঠিকই আছে, টার্গেট কমিয়ে ফেলেছে। লোকে টার্গেট বাড়ে, টার্গেট কমে, তার মানে জানে 28-30-এর বেশি হবে না। বারুইপুরের আঁচ, উত্তাল রাজনীতি, আর সেখানেই বিজেপির নিশানায় বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার বিমানবাবুর নির্বাচনী কেন্দ্রে গিয়েছিলেন বিরোধী দলনেতা দলীয় বিধায়কদের নিয়ে প্রতিবাদ মিছিল করতে। শুভেন্দুবাবুর অভিযোগ, সেই কর্মসূচিতে গিয়েই তার গাড়ির ওপর হামলা চলেছিল। আর ক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়াতেই আজ উত্তাল হলো রাজনীতি। গাড়িতে না থাকলে লাঠি আমার মাথায় পড়তো, 30 বার লাঠি দিয়ে আমার গাড়িতে দমাদম লাঠি পিটা করেছে। এরকম ভাবে পুতুলের মতন পুলিশ দাঁড়িয়েই বা ছিল কেন? কাল যে কোনো ঘটনাই কাল ঘটতে পারে, আজও ঘটতে পারে, কালও ঘটতে পারে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, বিধানসভার অধিবেশনে দলীয় বিধায়কদের বলতে বাধা দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, আর সেই কারণেই তার এলাকায় গিয়ে ওই প্রতিবাদ অভিযান ছিল। এবার যে প্রতিবাদ অভিযান হবে সেটাও ওই কারণেই হচ্ছে, পুলিশও বাধা দিয়েছে, সেখানেই হামলার অভিযোগ। আর আজ বিধানসভায় পাল্টা ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপির, তারপর ওয়াকআউট করে বিধানসভা থেকে বেরিয়েই হুলস্থুল। দাসের কাজ করতে গিয়ে ওনার বিধানসভা নির্বাচনী ক্ষেত্র বারুইপুরে বিরোধী দলনেতা তার গাড়ির উপরে আক্রমণ, পুলিশ এবং দুষ্কৃতীর মিলিত আতাতে বিরোধী দলনেতা সহ বিরোধী বিধায়কদের প্রাণ চলে যেতে পারত। এখানে কাগজ কেটে, কাগজ ছড়িয়ে বিধানসভার বাইরে কাগজ কুটি কুটি করে কেটে কিন্তু তারা সেই বিক্ষোভ দেখান। পাশাপাশি কিন্তু তারা একটা কথা বলছেন, অর্থাৎ একটা দাবি তাদের রয়েছে, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তারা করেছেন। কোন চেয়ারের জন্য? কোন চেয়ার? আজকে 1 বছর বাকি ইলেকশন, আজকে চেয়ারের কথা বলছেন। তাহলে আপনারা কি বলছেন যে যেখানে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে আমরা প্রতিবাদ করব না? আপনারা কি বলছেন যে যেখানে আমাদের মানুষের জন্য কথা বলতে যাচ্ছি আপনি সাসপেন্ড করে দিচ্ছেন, মাইক বন্ধ করে দিচ্ছেন, মার্শালকে দিয়ে চ্যাংদোলা করে বাইরে করে দিচ্ছেন, আমরা প্রতিবাদ করব না? আওয়াজ উঠছে, চেয়ার ছাড়ুন বিমানবাবু। বিধানসভার ভিতরে বিক্ষোভ, প্রতিবাদ বাইরেও। বিজেপির নিশানায় স্পিকার।
প্লিজ না, বিধানসভা অ্যাসেম্বলির কোশ্চেনের উত্তর আমি এখানে দেবো না। ইউ ক্যান আস্ক দ্য স্পিকার, অনারেবল স্পিকার, আই এম নট অথরাইজড। স্পিকার চেয়ার কখন কিভাবে ছাড়বে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, সংবিধানে রয়েছে, কিন্তু এইভাবে চিৎকার করে স্পিকারের দিকে দৌড়ে এসে চেয়ার ছাড়ানো এইসব কোনোদিন হয়নি। তাকে চেয়ার ছাড়তে বললাম, কাগজ ছিললাম না স্পিকার সাহেব, দলদা কালো পতাকা দেখালাম না। স্পিকার সাহেবের এই ক্ষমতা হলো না, স্পিকার সাহেবের আজকে ক্ষমতা হয়নি। এবং ওরা এই অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। গতকাল শুনলাম বারুইপুরে গিয়েও গন্ডগোল করে এসছেন। এটা বারুইপুরে আমি ছিলাম না। ও কি বললো বয়ে গেছে, ও কি বললো কাল রোহিঙ্গাদের জড়ো করে হামলা করেছে। যেভাবে শান্তিপূর্ণভাবে তারা বারুইপুরে গিয়ে তাদের বক্তব্য, যেহেতু তাদের লোক না হলে তারা মিছিল করবে কাকে নিয়ে? আমি শুনেছি কোনো লোকই ছিল না। গেট সেট টার্গেট, ছুটছে সবাই। সামনে 26-এর নির্বাচন, ছোটারই কথা, সময় ঘনিয়ে আসছে তো। তা আমি বলি কি, ছোটা খুব ভালো, শরীর স্বাস্থ্যের পক্ষে ছোটা ব্যাপারটা মন্দ নয়। কিন্তু বাংলার রাজনীতিতে প্রায় সব কিছুই আবার উল্টো পথে চলে, উল্টো পথে ছোটে, ফলে বেশি ছোটাছুটিতে বিপদও আছে। বড্ড গোলমাল চারদিকে। এই আজ যেমন দিনহাটায় বিজেপি বিধায়কের পিছনে ছুটলেন শাসক দলের কর্মী সমর্থকরা, ছুটে ছুটে কি কাণ্ডটাই না বাঁধালেন তারা। অভিযোগ, ইট মেরে গাড়ির কাঁচ ভেঙেছেন শাসক দলের কর্মীরা। স্লোগানবাজি ছিল, ডিম পর্যন্ত ছুঁড়েছেন তারা। কি অবস্থা দেখুন। ওই জন্যই বলছিলাম বেশি ছোটাছুটিতে কিন্তু বিপদ আছে। ছোটাছুটির বহর দেখলেন, বিজেপির বিধায়ক নিখিল রঞ্জন দের ভাঙা গাড়ির পিছনে ধাওয়া করে তাকে একেবারে এলাকা ছাড়া করে তবে তারা স্বস্তি পেয়েছেন। কিন্তু কার এলাকায় পা দিয়ে ফেলেছিলেন বিধায়ক? তিনি তো আদালতে গিয়েছিলেন একটি মামলায় হাজিরা দিতে, সেখানেও এই কাণ্ড। তারপর আবার বিক্ষোভকারীরা এটাও মানতে নারাজ যে তারা গাড়ির কাঁচ ভেঙেছেন। তারা বলছেন তারা ভাঙেননি, সবটাই নাকি চক্রান্ত। ওরাই ভেঙে এখন নাটক করার চেষ্টা করছে। নিখিল রঞ্জন জানে তৃণমূল কর্মীরা রেডি আছে, তাকে ঘিরে ধরে ডিম ছোড়া হলো। আর ডিম মামলেট টামলেট খাবে হয়তো, তার জন্য ডিম ছোড়া হয়েছে। ডিম কিন্তু ছোড়া হয়েছে, সেটা স্বীকার করলেন, কিন্তু যুক্তিটা অদ্ভুত দিলেন না, খাসা যুক্তি। বিজেপি বিধায়ককে আদালতেও ছাড় দেওয়া হলো না। তিনি ওই চত্বরে পৌঁছতেই ঘিরে ধরে গো ব্যাক স্লোগান। তিনি বেরোনোর সময় আর এক প্রশ্ন তুলকালাম, কালো পতাকা, ডিম, ইট, কিচ্ছু বাদ থাকেনি। ক্ষুব্ধ বিধায়কের প্রশ্ন, এটা কি হুট করে করা সম্ভব নাকি পুরোটাই প্ল্যান মাফিক হয়েছে? তার যেটা বক্তব্য যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সম্পূর্ণ মদতে আজকে তার উপরেই হামলা হয়েছে, তার গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছে, পাশাপাশি তার গাড়ির প্রত্যেকটি চাকার হাওয়াও খুলে দেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে তার কেন্দ্রীয় সিকিউরিটি যদি আজকে না থাকতো তাহলে প্রাণঘাতী হামলা হতে পারত। আমাদের সিকিউরিটি থানার আইসিকে বলেছিলেন যে এইখানে এইরকম একটা সিচুয়েশন, আপনারা এখানটা ইমিডিয়েট ফোর্স পাঠান। মাত্র 3 জন এএসআই সাব ইন্সপেক্টরকে পাঠিয়েছে, যারা কিনা কোনো রকম কোনো প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা তারা গ্রহণ করেননি। অর্থাৎ বিধায়কের সোজা সাপটা অভিযোগ, পুলিশ একেবারে নীরব দর্শকের ভূমিকায় ছিল, পুরোপুরি নিষ্ক্রিয়। কারণ শাসক শিবির আগাগোড়া সক্রিয় ছিল সেখানে, যদিও এতে কান দিচ্ছে না তৃণমূল। তাদের তরফে আবার পাল্টা যুক্তি খাড়া করা হয়েছে, সেটা কি একবার শুনুন। বিজয়বাবু তো এমএলএ, তো বিধায়ক, তো গণতন্ত্রের পরিবেশ না হলে তিনি জিতলেন কি করে? আজকের যে বিক্ষোভ সেটা স্বতঃস্ফূর্ত মানুষের বিক্ষোভ। তার কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে শান্ত বাংলাকে অশান্ত করার জন্যে বিরোধী দলনেতা যেভাবে বাংলার কুৎসা করছেন, সেটা বাংলার রুচিশীল মানুষ সেটা মেনে নিতে পারে না। এই তো রাজ্য রাজনীতির অবস্থা। অভিযোগ, পাল্টা অভিযোগের কোনো শেষ নেই, দায় ঠেলাঠেলির। আর ভুললে চলবে না, জায়গাটার নাম কিন্তু দিনহাটা।
বিতর্কের চাষ হয় এখানে, বড্ড বেশি রাজনীতির মারপিট হয়। দেখুন দিনহাটা, এটা কেউ অস্বীকার করতে পারবেন না। প্রত্যেক ভোটে কিছু না কিছু কাণ্ড বাঁধবেই। সামনে আবার একটা বড় নির্বাচন আসছে, তার আগে এখন থেকেই যথারীতি রং দেখাতে শুরু করেছে দিনহাটার রাজনীতি। এবার আসবেন, প্যান্ট হলুদ হয়ে যাবে, সেটা যেন মনে থাকে। যেখানে ক্যাপসুলে হবে সেখানে ক্যাপসুল, যেখানে ওই হোমিওপ্যাথির গলিতে হবে সেখানে গুলি, আর যেখানে অপারেশনের দরকার হবে সেখানে অপারেশন করে এই বিজেপিকে দেখাতে হবে। এমন বাস তোলা যাবে যাতে ওরা গ্রামে আসার সাহস না পায়। এর কোনো শেষ নেই। হুঁশিয়ারি, হুঙ্কার, বিতর্ক। উদয়ন গুহ দলকে টনিক দিতে ব্যস্ত। চাঙ্গা করতে হবে না কর্মীদের, ভোকাল টনিক ছাড়া চলে? একের পর এক দাওয়াই তার কাছে রয়েছে, সেটাই কি হাতে গরম করে দিলেন তার দলের কর্মীরা? কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের ক্লাস নেওয়ার চেষ্টা হলো এভাবে। উদয়ন বাবু হচ্ছে একটা গুন্ডা, তার বাহিনী, তার গুন্ডা বাহিনী আজকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। উনি একটা মন্ত্রী হয়ে আরেকজন বিধায়কের উপরে এই ধরনের হামলা হচ্ছে, সেটা এর চেয়ে প্রাণঘাতী হামলা, এর চেয়ে নিন্দনীয় আর কিছু হতে পারে না। ঘটনার পর থেকে ফের সরগরম দিনহাটা। পথে বিজেপি, বিধায়কের ওপর হামলার অভিযোগে কোচবিহারের মরাপোড়া চৌপথি রোডে পথ অবরোধ। এর জেরে কোচবিহার দিনহাটা এবং কোচবিহার মাথাভাঙার মধ্যে বন্ধ হয়ে যায় যান চলাচল। হুলস্থুল কাণ্ড, পুলিশ গিয়ে সামলায়। বিজেপিকে আজকে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, আর ভয়ের জন্য আজকে আর এই আক্রমণ শুরু করছে। আর এই আক্রমণের আমরা ধিক্কার জানাই একদিকে, আর একদিকে এই আক্রমণের প্রতিবাদ আমরা করব। এই করেই চলছে বাংলার রাজনীতি। বিতর্কের রেসে নেমে পড়েছে শাসক বিরোধী। কার ক্ষমতা কত, মাঠ ময়দানে হাতে গরম না দেখালে ভোটের লড়াই হয়। পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, তবে এ রাজ্যে রক্ষে নেই তাদের। অভিযোগ তাদের বিরুদ্ধে কম নাকি? রোজ ভুরি ভুরি অভিযোগ, কত আঙুল ওঠে তাদের কর্মকাণ্ডের দিকে। একদম লেটেস্ট বিতর্ক, মানে সন্দেশখালির কথা যদি বলি, তাহলে জেলে বসে শেখ শাহজাহানরা কি করে হাতে ফোন পায় বলুন তো? পুলিশ কি করে? এসব প্রশ্ন উঠেছে যথারীতি, আমরাও দেখিয়েছি। কিন্তু দেখুন, ভালো মন্দ সব ক্ষেত্রেই তো থাকে, পুলিশেও আছে। হাতের পাঁচটা আঙুল সমান হয় না। রাজনীতির বিরোধী চোখে পুলিশ হলো শাসকের দলদাস। তবে আমি আজ এমন একজন পুলিশ কর্মীর কথা আপনাদের শোনাবো এবং দেখাবো, তাকে আপনারা কুর্নিশ করবেন নিশ্চয়। রোজ যন্ত্রণায় ছটফট করতে থাকা বছর 42-এর এক ব্যক্তির জীবন বাঁচিয়েছেন এই পুলিশ কর্মী। থানায় রাইফেল কাঁধে সেন্ট্রির ডিউটি চলছিল। 4 ঘন্টা ছাড়া ছাড়া 2 ঘন্টার সেন্ট্রি ডিউটি হয়। সেই ডিউটির ফাঁকেই কাঁধের রাইফেল রেখে হাসপাতালে গিয়ে তড়িঘড়ি রোগীকে রক্ত দিয়েছেন অমিত শাহ, এই পুলিশকর্মী, ছবিতে যাকে দেখছেন। গোঘাট থানায় কর্তব্যরত এই পুলিশকর্মী। ভাবছেন হয়তো রক্ত দেওয়া সে আর এমন কি কাজ, কিন্তু যে পরিস্থিতিতে গিয়ে ওই পুলিশকর্মী রক্ত দিয়ে এসেছেন তা অবশ্যই তারিফের যোগ্য। পুরসুরার প্রদীপ পাত্র 2 বছর ধরে কিডনির অসুখে ভুগছেন। ডাক্তার বলছেন রক্ত চাই জরুরি ভিত্তিতে, কিন্তু ব্লাড ব্যাংকে A+ গ্রুপের রক্ত তখন নেই। দুশ্চিন্তায় পড়ে যায় প্রদীপের পরিবার। তারা যখন হন্যে হয়ে রক্ত খুঁজছেন, তখন হাসপাতালে হাজির হন ওই পুলিশকর্মী, একেবারে দেবদূতের মতো। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই প্রদীপের অসুস্থতার কথা জানতে পেরেছিলেন ওই পুলিশকর্মী। ব্যাস, সঙ্গে সঙ্গে পৌঁছে যান মানুষের পাশে দাঁড়ানোর ধর্ম পালন করতে। হ্যাঁ, গোঘাট থানার পুলিশ এসে রক্ত দিয়ে গেছে, খুব ভালো লাগলো। আমরা সকাল দিন ঘুরছিল, খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমাকে দিয়ে সহযোগিতা হাল বাড়িয়ে দিয়েছে। লাকিলি ব্লাড গ্রুপটা ম্যাচ করে যায়, তো অমিত সঙ্গে সঙ্গে বড়বাবুকে জানিয়ে সত্তর ওখান থেকে বেরিয়ে আরামবাগ মেডিকেল কলেজে যান এবং সঙ্গে সঙ্গে ব্লাড ডোনেট করে। আমরা বলেই থাকি রক্তদান জীবনদান, তার এরকম প্রত্যক্ষ একটা উদাহরণ আমরা আমাদের সকলের সামনেই হয়ে উঠলো। এটা সত্যি আমাদের কাছে খুবই সন্তোষজনক। এ যেন মাথা ঢাকতে পা বেরিয়ে পড়ার মতো দশা। দুর্নীতির কথা বলছি, পরতে পরতে ঘুঘুর বাসা।
বিবাহিত মেয়ে, অথচ আবেদন করেও কন্যাশ্রী পাওয়া যাচ্ছে। তবে এমনিতে নয়, বদলে দিতে হচ্ছে কড়কড়ে নগদ। মালদার হরিশ্চন্দ্রপুরের এই ঘটনার সামনে আসতেই চোখ কপালে ওঠার জোগাড়। তবে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটেটা ধরেছেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও। জমা পড়া আবেদন খতিয়ে দেখতে দেখতে হরিশ্চন্দ্রপুরের গ্রামে গ্রামে ঘুরছেন জয়েন্ট বিডিও সোনাম ওয়াংদি লামা। সেখানেই কন্যাশ্রীর তথ্য যাচাই করতে গিয়েই চক্ষু চড়ক গাছ। বিবাহিত মেয়েরা আবেদন জমা করছেন, আবার পেয়েও যাচ্ছেন সরকারি প্রকল্পের টাকা। আসার পর আমরা অনেক অ্যাপ্লিকেন্টস ম্যারিড পেয়েছি, যেগুলো ডিসকোয়ালিফাই করা হবে। আর সাথে কিছু ডিসক্রিপেন্সিসগুলো আছে, কিছু অবজেকশনসগুলো আছে, সেগুলো আমরা ডিউ প্রসেস ফলো করে টেক আপ করব। নাবালিকা বিয়ে রুখতে উদ্যোগ নিয়েছে সরকার। 2013 সালের মার্চ মাসে কন্যাশ্রী চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বাংলার মডেল কন্যাশ্রী। শিক্ষা কোথায় গেল? বেটি পড়াও বেটি বাঁচাও, কোনো পাত্তা নেই, কেউ পায়নি। আর আমাদের কন্যাশ্রী দেখুন, সারা পৃথিবী জয় করেছে এবং চলছে এবং চলবে। কন্যাশ্রী প্রকল্পে 13 থেকে 18 বছর বয়সীরা মাসে পান 1000 টাকা করে, প্রত্যেক মাসে পান। 18 বছর পরেও অবিবাহিত থাকলে এককালীন 25,000 টাকা। আর সেখানেই কিনা বিবাহিত মেয়েরা বিয়ে লুকিয়ে কন্যাশ্রীর টাকা পাচ্ছে। কিভাবে? K2 ফর্মটা বিয়ের পরে আবেদন করেছো? না, আমি করেছিলাম। তুমি নিজে করেছো না? বলছি, এখানে টাকা কেউ নিয়ে গেছে তোমার কাছ থেকে? হ্যাঁ, নিয়ে গেছে। কারা এসেছিল টাকা নিতে? আমি ছিলাম না, আমার আম্মা দিয়েছিল। কত টাকা দিয়েছিল? 3500 করে। 3500 টাকা নিয়েছিল? এই টাকা পাই 16 ব্লক থেকে বলছে, আমরা ব্লক থেকে এসেছি, 3500 টাকা দেন, না হলে পয়সা পাবেন না, আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, দিবস হয়ে গেছে, ওরাই বলেছে। কন্যাশ্রী টাকা পাইয়ে দেওয়ার জন্য নাকি টাকা নিয়েছে এলাকা থেকে? টাকা নিয়েছে। কত করে দাবি করছিল তারা? 5000 দাবি করছিল, 3000-এ দিয়েছি টাকা, গুনে দিয়েছি ভাতিজাটা। বলছে পঞ্চায়েত আর বলো, বলছে বিয়ে হয়ে গেছে তো টাকা না দিলে পাওয়া যাবে না টাকা। দেখুন, আমরা নজির দেখালাম, এই সরকারি আধিকারিকের হিসেবেই উঠে এসছে এই গরমিল, কিন্তু এর একটা সংশোধন হওয়া প্রয়োজন। নইলে কি হবে বলুন তো? যার পাওয়ার তিনি পাবেন না, যারা পাওয়ার যোগ্য নন তারা পেয়ে যাবেন।